নমস্কার। বিনিশুত চেনা গল্পের বইয়ে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকে এই চ্যানেলে প্রথম নিবেদন রবীন্দ্রনাথের লেখা গল্পগুচ্ছ থেকে প্রথম গল্প ঘাটের কথা। এই চ্যানেলে আপনারা গল্পগুচ্ছ থেকে প্রত্যেকটা গল্প এক এক করে শুনতে পাবেন আরো নানান স্বাদের গল্প। গল্পগুচ্ছের প্রথম গল্প ঘাটের কথা। এই গল্প এক মায়াময় প্রেমের বেদনার গল্প। শহরের ওপর দিয়ে, গ্রামের ওপর দিয়ে বয়ে যায় নদী। সে তার ঢেউয়ে ঢেউয়ে, সে তার কিনারে কিনারে রেখে যায় কত গল্প, যা আমরা শুনতে পাই না। শুনতে পান রবি ঠাকুর, লিখে রাখেন গল্পের ছলে। আজকে তেমনি একটি গল্প পড়ব। আসুন শুনে নিই গল্পগুচ্ছের প্রথম গল্প ঘাটের কথা। পাষাণে ঘটনা যদি অঙ্কিত হইত, তবে কতদিনকার কত কথা আমার সোপানে সোপানে পাঠ করিতে পারিতে। পুরাতন কথা যদি শুনিতে চাও, তবে আমার এই ধাপে বৈশ। মনোযোগ দিয়া জলকল্লোলে কান পাতিয়া থাকো, বহুদিনকার কত বিস্মৃত কথা শুনিতে পাইবে। আমার আর এক দিনের কথা মনে পড়িতেছে, সেও ঠিক এইরূপ দিন। আশ্বিন মাস পড়িতে আর 2-4 দিন বাকি আছে। ভোরের বেলায় অতি ঈষৎ মধুর নবীন শীতের বাতাস নিদ্রোত্থিতের দেহে নূতন প্রাণ আনিয়া দিতেছে। তরু পল্লব অমনি একটু একটু শিহরিয়া উঠিতেছে। ভরা গঙ্গা আমার চারিটি ধাপ মাত্র জলের উপরে জাগিয়া আছে। জলের সঙ্গে স্থলের সঙ্গে যেন গলাগলি। তীরে আম্র কাননের নিচে যেখানে কচুবন জন্মিয়াছে, সেখান পর্যন্ত গঙ্গার জল গিয়াছে। নদীর ওই বাঁকের কাছে 3টে পুরাতন ইটের পাঁজা চারিদিকে জলের মধ্যে জাগিয়া রহিয়াছে। জেলেদের যে নৌকাগুলি ডাঙার বাবলা গাছের গুঁড়ির সঙ্গে বাঁধা ছিল, সেগুলি প্রভাতে জোয়ারের জলে ভাসিয়া উঠিয়া টলমল করিতেছে। দুরন্ত যৌবন জোয়ারের জল রঙ্গ করিয়া তাহাদের 2 পাশে ছলো ছলো আঘাত করিতেছে। তাহাদের কর্ণ ধরিয়া মধুর পরিহাস নাড়া দিয়া যাইতেছে। ভরা গঙ্গার উপরে শরৎ প্রভাতের যে রৌদ্র পড়িয়াছে, তাহা কাঁচা সোনার মতো রং, চাঁপা ফুলের মতো রং। রৌদ্রের এমন রং আর কোনো সময় দেখা যায় না। চড়ার উপরে কাশবনের উপরে রৌদ্র পড়িয়াছে, এখনো কাশ ফুল সব ফুটে নাই, ফুটিতে আরম্ভ করিয়াছে মাত্র। রাম রাম বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল। পাখিরা যেন আলোতে পাখা মেলিয়া আনন্দে নীল আকাশে উড়িয়াছে। ছোট ছোট নৌকাগুলি তেমনি ছোট ছোট পাল ফুলাইয়া সূর্য কিরণে বাহির হইয়াছে। তাহাদের পাখি বলিয়া মনে হয়। তাহারা রাজহাঁসের মতো জলে ভাসিতেছে, কিন্তু আনন্দে পাখা দুটি আকাশে ছড়াইয়া দিয়াছে। ভট্টাচার্য মহাশয় ঠিক নিয়মিত সময়ে কোষাকুষি লইয়া স্নান করিতে আসিয়াছেন। মেয়েরা 2-1 করিয়া জল লইতে আসিয়াছে। সে বড় বেশি দিনের কথা নহে। তোমাদের অনেক দিন বলিয়া মনে হইতে পারে, কিন্তু আমার মনে হইতেছে এই যেন সেদিনের কথা। আমার দিনগুলি কিনা গঙ্গার স্রোতের উপর খেলাইতে খেলাইতে ভাসিয়া যায়। বহুকাল ধরিয়া
স্থিরভাবে তাহাই দেখিতেছি। এই জন্য সময় বড় দীর্ঘ বলিয়া মনে হয় না। আমার দিনের আলো, রাত্রের ছায়া প্রতিদিন গঙ্গার উপরে পড়ে, আবার প্রতিদিন গঙ্গার উপর হইতে মুছিয়া যায়। কোথাও তাহাদের ছবি রাখিয়া যায় না। সেই জন্য যদিও আমাকে বৃদ্ধের মতো দেখিতে হইয়াছে, আমার হৃদয় কিন্তু চিরকাল নবীন। বহু বৎসরের স্মৃতির শৈবাল ভারে আচ্ছন্ন হইয়া আমার সূর্যকিরণ মারা পড়ে নাই। দৈবাৎ একটা ছিন্ন শৈবাল ভাসিয়া ভাসিয়া গায়ে লাগিয়া থাকে, আবার স্রোতে ভাসিয়া যায়। তাই বলিয়া যে কিছু নাই এমন বলিতে পারি না। যেখানে গঙ্গার স্রোত পৌঁছায় না, সেখানে আমার ছিদ্রে ছিদ্রে যে লতা গুল্ম শৈবাল জন্মিয়াছে, তাহারাই আমার পুরাতনের সাক্ষী। তাহারাই পুরাতন কালকে স্নেহ পাশে বাঁধিয়া চিরদিন শ্যামল মধুর, চিরদিন নতুন করিয়া রাখিয়াছে। গঙ্গা প্রতিদিন আমার কাছ হইতে এক এক ধাপ সরিয়া যাইতেছেন, আমিও এক এক ধাপ করিয়া পুরাতন হইতেছি। চক্রবর্তীদের বাড়ির ওই যে বৃদ্ধা স্নান করিয়া নামাবলী গায়ে কাঁপিতে কাঁপিতে মালা জপিতে জপিতে বাড়ি ফিরিয়া যাইতেছেন, উহার মাতামহী তখন এতটুকু ছিল। আমার মনে আছে, তাহার এক খেলা ছিল। সে প্রত্যহ একটা ঘৃতকুমারীর পাতা গঙ্গার জলে ভাসাইয়া দিত। আমার দক্ষিণ বাহুর কাছে একটা পাকের মতো ছিল, সেইখানে পাতাটা ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া বেড়াইত। সে কলসি রাখিয়া দাঁড়াইয়া তাহাই দেখিত। যখন দেখিলাম কিছুদিন বাদে সেই মেয়েটি আবার ডাগর হইয়া উঠিয়া তাহার নিজের একটি মেয়ে সঙ্গে লইয়া জল লইতে আসিল, সে মেয়েও আবার বড় হইল, বালিকারা জল ছুঁড়িয়া দুরন্তপনা করিলে তিনিও আবার তাহাদিগকে শাসন করিতেন ও ভদ্রচিত ব্যবহার শিক্ষা দিতেন। তখন আমার সেই ঘৃতকুমারীর নৌকা ভাসানো মনে পড়িত ও বড় কৌতুক বোধ হইত। ও যে কথাটা বলিব মনে করি সে আর আসে না। একটা কথা বলিতে বলিতে স্রোতে আর একটা কথা ভাসিয়া আসে, কথা আসে কথা যায়, ধরিয়া রাখিতে পারি না। কেবল এক একটা কাহিনী সেই ঘৃতকুমারীর নৌকাগুলির মতো পাকে পড়িয়া অবিশ্রাম ফিরিয়া ফিরিয়া আসে। তেমনি একটি কাহিনী তাহার পসরা লইয়া আজ আমার কাছে ফিরিয়া বেড়াইতেছে। কখন ডুবে, কখন ডুবে। পাতাটুকুরি মতো সে অতি ছোট, তাহাতে বেশি কিছু নাই, দুটি খেলার ফুল আছে। তাহাকে ডুবিতে দেখিলে কোমল প্রাণা বালিকা কেবলমাত্র একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইবে। মন্দিরের পাশে যেখানে ওই গোসাইদের গোয়াল ঘরের বেড়া দেখিতেছ, ওইখানে একটা বাবলা গাছ ছিল। তাহারই তলায় সপ্তাহে একদিন করিয়া হাট বসিত। তখনও গোসাইরা এখানে বসতি করে নাই। যেখানে তাহাদের চণ্ডী মণ্ডপ পড়িয়াছে, ওইখানে একটা গোলপাতার ছাউনি ছিল মাত্র। এই যে অশ্বত্থ গাছ, আজ আমার পঞ্জরে পঞ্জরে বাহু প্রসারণ করিয়া সুবিকট সুদীর্ঘ কঠিন অঙ্গুলি জালের ন্যায় শিকড়গুলি দ্বারা আমার বিদীর্ণ পাষাণ প্রাণ মুঠা করিয়া রাখিয়াছে। এ তখন এতটুকু একটুখানি চারা গাছ ছিল মাত্র। কচি কচি পাতাগুলি লইয়া মাথা তুলিয়া উঠিতেছিল। রৌদ্রে উঠিলে ইহার পাতার ছায়াগুলি আমার উপরে সমস্ত দিন ধরিয়া খেলা করিত।
ইহার নবীন শিকড়গুলি শিশুর অঙ্গগুলির ন্যায় আমার বুকের কাছে কিলবিল করিত। কেহ ইহার একটি পাতা ছিঁড়িলে আমার ব্যথা বাজিত। যদিও বয়স অনেক হইয়াছিল, তবু তখনও আমি সিধা ছিলাম। আজ যেমন আমার মেরুদণ্ড ভাঙিয়া অষ্টবক্রের মতো বাঁকিয়া চড়িয়া গিয়াছে, গভীর ত্রিবলী রেখার মতো সহস্র জায়গায় ফাটল ধরিয়াছে, আমার গর্ভের মধ্যে বিশ্বের ভেক তাহাদের শীতকালের সুদীর্ঘ নিদ্রার আয়োজন করিতেছে, তখন আমার সে দশা ছিল না। কেবল আমার বাম বাহুর বাহিরের দিকে দুইখানি ইটের অভাব ছিল। সেই গর্তটির মধ্যে একটি ফিঙে বাসা করিয়াছিল। ভোরের বেলায় যখন সে উসুখুসু করিয়া জাগিয়া উঠিত, মৎস্যপুচ্ছের ন্যায় তাহার জোড়া পুচ্ছ দুই চারিবার দ্রুত নাচাইয়া শীষ দিয়া আকাশে উড়িয়া যাইত, তখন জানিতাম কুসুমের ঘাটে আসিবার সময় হইয়াছে। যে মেয়েটির কথা বলিতেছি, ঘাটের অন্যান্য মেয়েরা তাহাকে কুসুম বলিয়া ডাকিত। বোধ করি কুসুমই তাহার নাম হইবে। জলের উপরে যখন কুসুমের ছোট ছায়াটি পড়িত, তখন আমার সাধ হইত যে সে ছায়াটি যদি ধরিয়া রাখিতে পারি, সে ছায়াটি যদি আমার পাষাণে বাঁধিয়া রাখিতে পারি, এমনি তাহার একটি মাধুরী ছিল। সে যখন আমার পাষাণের উপর পা ফেলিত ও তাহার চার গাছে মল বাজিতে থাকিত, তখন আমার শৈবাল গুল্মগুলি যেন পুলকিত হইয়া উঠিত। কুসুম যে খুব বেশি খেলা করিত বা গল্প করিত বা হাসি তামাশা করিত তাহা নহে, তথাপি আশ্চর্য এই, তাহার যত সঙ্গিনী এমন আর কাহারও নয়। যত দুরন্ত মেয়েদের তাহাকে না হইলে চলিত না। কেহ তাহাকে বলিত কুশি, কেহ আবার বলিত খুশি, কেহ তাহাকে বলিত রাক্ষসী। তাহার মা তাহাকে বলিত কুস্মি। যখন তখন দেখিতাম কুসুম জলের ধারে বসিয়া আছে। জলের সঙ্গে তাহার হৃদয়ের সঙ্গে বিশেষ যেন কি মিল ছিল। সে জল ভারী ভালোবাসিত। কিছুদিন পরে কুসুমকে আর দেখিতে পাই না। ভুবন আর স্বর্ণ ঘাটে আসিয়া কাঁদিত। শুনিলাম তাহাদের কুশি খুশি রাক্ষসীকে শ্বশুর বাড়ি লইয়া গিয়াছে। শুনিলাম যেখানে তাহাকে লইয়া গেছে সেখানে নাকি গঙ্গা নাই। সেখানে আবার কারা সব নূতন লোক, নূতন ঘর বাড়ি, নূতন পথঘাট, জলের পদ্মটিকে কে যেন ডাঙায় রোপণ করিতে লইয়া গেল। ক্রমে কুসুমের কথা একরকম ভুলিয়া গেছি। 1 বৎসর হইয়া গেছে। ঘাটের মেয়েরা কুসুমের গল্পও বড় করে না। একদিন সন্ধ্যার সময়ে বহুকালের পরিচিতি পায়ের স্পর্শে সহসা যেন চমক লাগিল। মনে হইল যেন কুসুমের পা। তাহাই বটে, কিন্তু সে পায়ে আর মল বাজিতেছে না। সে পায়ের সে সঙ্গীত আর নাই। কুসুমের পায়ের স্পর্শ ও মলের শব্দ চিরকাল একত্র অনুভব করিয়া আসিতেছে। আজ সহসা সেই মলের শব্দটি না শুনিতে পাইয়া সন্ধ্যাবেলাকার জলের কল্লোল কেমন বিষণ্ণ শুনাইতে লাগিল। আম্র বনের মধ্যে পাতা ঝরঝর করিয়া বাতাস কেমন হা হা করিয়া উঠিল। কুসুম বিধবা হইয়াছে। শুনিলাম তাহার স্বামী বিদেশে চাকরি করিত। 2-1 দিন ছাড়া স্বামীর সহিত সাক্ষাৎই হয় নাই। পত্রযোগে বৈধব্যের সংবাদ পাইয়া 8 বৎসর বয়সে মাথার সিঁদুর মুছিয়া
গায়ের গহনা ফেলিয়া আবার তাহার দেশে সেই গঙ্গার ধারে ফিরিয়া আসিয়াছে। কিন্তু তাহার সঙ্গিনীদেরও বড় কেহ নাই। ভুবন স্বর্ণ অমলা শ্বশুর ঘর করিতে গিয়াছে, কেবল শরৎ আছে, কিন্তু শুনিতেছি অগ্রহায়ণ মাসে তাহারও বিবাহ হইয়া যাইবে। কুসুম নিতান্ত একলা পড়িয়াছে, কিন্তু সে যখন দুটি হাঁটুর উপর মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়া আমার ধাপে বসিয়া থাকতো, ভাবিত, তখন আমার মনে হইত যেন নদীর ঢেউগুলি সবাই মিলিয়া হাত তুলিয়া তাহাকে খুশি খুশি রাক্ষসী বলিয়া ডাকাডাকি করিত। বর্ষার আরম্ভে গঙ্গা যেমন প্রতিদিন দেখিতে দেখিতে ভরিয়া ওঠে, কুসুম তেমনি দেখিতে দেখিতে প্রতিদিন সৌন্দর্যে যৌবনে আবার জাগিয়া উঠিল। কিন্তু তাহার মলিন বসন, করুণ মুখ, শান্ত স্বভাবে তাহার যৌবনের উপর এমন একটি ছায়াময় আবরণ রচনা করিয়া দিয়াছিল যে সে যৌবন, সে বিকশিত রূপ সাধারণের চোখে পড়িত না। কুসুম যে বড় হইয়াছে এ যেন কেউ দেখিতে পাইত না। আমি তো পাইতাম না। আমি কুসুমকে সেই বালিকাটির চেয়ে বড় কখনো দেখি নাই। তাহার মল ছিল না বটে, কিন্তু সে যখন চলিত আমি সেই মলের শব্দ শুনতে পাইতাম। এমন করিয়া 10 বৎসর কখন কাটিয়া গেল, গাঁয়ের লোকেরা কেহ যেন জানিতেই পারিল না। এই আজ যেমন দেখিতেছ, সে বৎসরও ভাদ্র মাসের শেষাশেষি এমন এক দিন আসিয়াছিল। তোমাদের প্রপিতামহীরা সেদিন সকালে উঠিয়া এমনিতর মধুর সূর্যের আলো দেখিতে পাইয়াছিলেন। তাহারা যখন এতখানি ঘুমটা টানিয়া কলসি তুলিয়া লইয়া আমার উপরে প্রভাতের আলো আরো আলোময় করিবার জন্য গাছপালার মধ্য দিয়া গ্রামের উঁচু নিচু রাস্তার ভিতর দিয়া গল্প করিতে করিতে চলিয়া আসিতেন, তখন তোমাদের সম্ভাবনাও তাহাদের মনের এক পার্শ্বে উদিত হইত না। তোমরা যেমন ঠিক মনে করিতে পারো না, তোমাদের দিদিমারাও সত্য সত্যই একদিন খেলা করিয়া বেড়াইতেন, আজিকার দিন যেমন সত্য, যেমন জীবন্ত, সেদিনও ঠিক তেমনি সত্য ছিল। তোমাদের মতো তরুণ হৃদয়খানি লইয়া সুখে দুঃখে তাহারা তোমাদেরই মতো টলমল করিয়া দুলিয়াছেন, তেমনি আজিকার এই শরতের দিন তাহারা হীন, তাহাদের সুখ দুঃখের স্মৃতি লেশ মাত্রহীন আজিকার এই শরতের সূর্য করজ্জ্বল আনন্দ ছবি তাহাদের কল্পনার নিকটে তদপেক্ষাও অগোচর ছিল। সেদিন ভোর হইতে প্রথম উত্তরের বাতাস অল্প অল্প করিয়া বহিতে আরম্ভ করিয়া ফুটন্ত বাবলা ফুলগুলির উপর একটা আধটা উড়াইয়া ফেলিতেছিল। আমার পাষাণের উপরে একটু একটু শিশিরের রেখা পড়িয়াছিল। সেই দিন সকালে কোথা হইতে গৌর তনু সৌমোজ্জ্বল মুখচ্ছবি দীর্ঘকায় এক নবীন সন্ন্যাসী আসিয়া আমার সম্মুখস্থ ওই শিব মন্দিরে আশ্রয় লইলেন। সন্ন্যাসীর আগমন বার্তা গ্রামে রাষ্ট্র হইয়া পড়িল। মেয়েরা কলসি রাখিয়া বাবা ঠাকুরকে প্রণাম করিবার জন্য মন্দিরে গিয়া ভিড় করিল। ভিড় প্রতিদিন বাড়িতে লাগিল। একে সন্ন্যাসী, তাহাতে অনুপম রূপ, তাহাতে তিনি কাহাকেও অবহেলা করিতেন না। ছেলেদের কোলে লইয়া বসাইতেন, জননীদিগকে ঘরকন্যার কথা জিজ্ঞাসা করিতেন। নারী সমাজে অল্পকালের মধ্যেই তাহার অত্যন্ত প্রতিপত্তি হইল। তাহার কাছে পুরুষও বিস্তর আসিত। কোনদিন ভাগবত পাঠ করিতেন, কোনদিন ভগবত ব্যাখ্যা করিতেন,
কোনোদিন মন্দিরে বসিয়া নানা শাস্ত্র লইয়া আন্দোলন করিতেন। তাহার নিকটে কেহ উপদেশ লইয়া আসিত, কেহ মন্ত্র লইতে আসিত, কেহ রোগের ঔষধ জানিতে আসিত। মেয়েরা ঘাটে আসিয়া বলাবলি করিত, আহা কি রূপ! মনে হয় যেন মহাদেব সশরীরে তাহার মন্দিরে আসিয়া অধিষ্ঠিত হইয়াছেন। যখন সন্ন্যাসী প্রতিদিন প্রত্যুষে সূর্যোদয়ের পূর্বে শুকতারাকে সম্মুখে রাখিয়া গঙ্গার জলে নিমগ্ন হইয়া ধীর গম্ভীর স্বরে সন্ধ্যা বন্দনা করিতেন, তখন আমি জলের কল্লোল শুনিতে পাইতাম না। তাহার সেই কণ্ঠস্বর শুনিতে শুনিতে প্রতিদিন গঙ্গার পূর্ব উপকূলের আকাশ রক্তবর্ণ হইয়া উঠিত। মেঘের ধারে ধারে অরুণ রঙের পাখি রেখা পড়িত। অন্ধকার যেন বিকাশোন্মুখ কুঁড়ির আবরণ পুটের মতো ফাটিয়া চারিদিকে নামিয়া পড়িত ও আকাশ সরোবরে উষা কুসুমের লাল আভা অল্প অল্প করিয়া বাহির হইয়া আসিত। আমার মনে হইত যে এই মহাপুরুষ গঙ্গার জলে দাঁড়াইয়া পূর্বের দিকে চাহিয়া যে এক মহামন্ত্র পাঠ করেন, তাহারই এক একটি শব্দ উচ্চারিত হইতে থাকে, আর নিশীথিনীর কুহক ভাঙিয়া যায়। চন্দ্র তারা পশ্চিমে নামিয়া পড়ে, সূর্য পূর্বাকাশে উঠিতে থাকে, জগতের দৃশ্যপট পরিবর্তিত হইয়া যায়। এ কি মায়াবী! স্নান করিয়া যখন সন্ন্যাসী হোম শিখার ন্যায় তাহার দীর্ঘ শুভ্র পুণ্য তনু লইয়া জল হইতে উঠিতেন, তাহার জটা জুটো হইতে জল ঝরিয়া পড়িত, তখন নবীন সূর্য কিরণ তাহার সর্বাঙ্গে পড়িয়া প্রতিফলিত হইতে থাকিত। এমন আরো কয়েক মাস কাটিয়া গেল। চৈত্র মাসে সূর্যগ্রহণের সময় বিস্তর লোক গঙ্গা স্নানে আসিল। বাবলাতলায় মস্ত হাট বসিল। এই উপলক্ষে সন্ন্যাসীকে দেখিবার জন্য লোক সমাগম হইল। যে গ্রামে কুসুমের শ্বশুর বাড়ি, সেখান হইতেও অনেকগুলি মেয়ে আসিয়াছিল। সকালে আমার ধাপে বসিয়া সন্ন্যাসী জপ করিতেছিলেন। তাহাকে দেখিয়াই সহসা একজন মেয়ে আর একজনের গা টিপিয়া বলিয়া উঠিল, ওলো, এ যে আমাদের কুসুমের স্বামী। আর একজন দুই আঙুলে ঘুমটা কিছু ফাঁক করিয়া ধরিয়া বলিয়া উঠিল, ও মা, তাই তো গা, এ যে আমাদের চাটুর্যেদের বাড়ির ছোট দাদা বাবু গো। আর একজন ঘুমটার বড় ঘটা করিত না, সে কহিল, আহা, তেমনি কপাল, তেমনি নাক, তেমনি চোখ গো।